ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে ওয়েস্টার্ন ফিলোজফির উপর আলোচনা করব। ওয়েস্টার্ন ফিলোজফির জন লকের উপর, বিশেষত জন লকের থিওরি অফ নলেজ অর্থাৎ জ্ঞানতত্ত্বের উপর আমরা এই ক্লাসটিতে আলোচনা করব। তো জ্ঞানতত্ত্বে লক জ্ঞান আসলে কি বুঝিয়েছেন, এর অর্থাৎ নেচার অফ নলেজ, জ্ঞানের যে স্বরূপ, সেই স্বরূপ প্রসঙ্গে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা দেখব এই ক্লাসে যে লক কিভাবে ব্যাখ্যা করেছেন যে নলেজ আমাদের হয়, অর্থাৎ জ্ঞান কি করে হয়, এই প্রসঙ্গে লকের যে বক্তব্য সেটা আলোচনা করব। মানে জ্ঞানতত্ত্বের আমরা একটা পার্ট সম্পর্কে আলোচনা করব, সেটা কি নলেজ কিভাবে হয়, আর নলেজ কি সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো একটা কথা বলে রাখি, সেটা হলো এই ক্লাসটা অবশ্যই বিএ ফিলোজফি ক্লাস এবং ইউজিসি নেট সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই ক্লাসটা আলোচনা করব। অর্থাৎ বিএ ক্লাস এবং ইউজিসি নেট সিলেবাসের বেস্ট করে আমরা এই ক্লাসটা করব। কারণ এই ক্লাসে আমরা আলোচনা করতে করতে এমন কিছু প্রশ্ন আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো সচরাচর প্রতি বছরই জন লক থেকে ইউজিসি নেট এক্সামে এসে থাকে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো, কারণ আমরা যে প্রশ্নপত্রগুলো যে কনটেক্সটে বলবো, পড়ানো প্রসঙ্গেই আমি মাঝে মাঝে প্রশ্নগুলো বলতে থাকবো। এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো। তাহলে আমরা জন লকটাকে যখন সম্পূর্ণভাবে কভার করব আলোচনাটা, তাহলে তোমাদের কাছে আশা করছি অনেকগুলো ইউজিসি নেটের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমাদের কাছে খাতায় একত্রিত হয়ে যাবে। এটা অনেকটা পরীক্ষায় তোমাদের হেল্প করবে। তো আমরা প্রথম যেটা বলছিলাম যে আমাদের ক্লাসটা আজকে লকের জ্ঞানতত্ত্বের একটি অংশ নিয়ে আলোচনা করব। সেটা হলো লক কি বলছেন, নলেজ কি উপায়ে হয়, কোন প্রসেসে জ্ঞান হয় আমাদের, সেখানে লকের বক্তব্যটা কি, এই নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। দেখো, লক তার জ্ঞানতত্ত্বকে, মানে তার বিখ্যাত সুবিখ্যাত গ্রন্থ অ্যান্ড এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, লকের বিখ্যাত গ্রন্থ, জন লকের অ্যান এসে কনসার্নিং an essay concerning আন্ডারস্ট্যান্ডিং। জন লকের এই সুবিখ্যাত গ্রন্থে জন লক তার জ্ঞানতত্ত্বকে তিনি দুটো দিক থেকে আলোচনা করছেন, দুটো অ্যাসপেক্টে জ্ঞানতত্ত্বের আলোচনা করেছেন। কি না, এই গ্রন্থে তিনি জ্ঞানতত্ত্বকে দুটো দিক থেকে তিনি আলোচনা করছেন। একটা কি, একটা সদর্থক দিক, আর একটা নঙর্থক দিক। ঠিক আছে, নঙর্থক দিক। ওকে, তাহলে হিউম্যান অ্যান্ড এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই গ্রন্থে তিনি থিওরি অফ নলেজকে দুটো অ্যাসপেক্টে আলোচনা করেছেন।
একটা দিক আমরা বলতে পারি জ্ঞানতত্ত্বের সদর্থক দিক, আর একটা জ্ঞানতত্ত্বের নঙর্থক দিক। এই সদর্থক দিকে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন না, সদর্থক দিক হচ্ছে লকের নিজস্ব মতবাদ। তাহলে সদর্থক দিকটা জ্ঞানতত্ত্ব সম্পর্কে লকের নিজস্ব মতবাদ, ওকে। আর নঙর্থক দিকটায় তিনি একটি মতবাদকে সম্পূর্ণভাবে রিফিউট করেছেন, খণ্ডন করেছেন। সেই দিকটা কি? নঙর্থক দিকটা হচ্ছে সহজাত ধারণাবাদ খণ্ডন। তাহলে সদর্থক দিকে তিনি জ্ঞানতত্ত্বের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করছেন, আর নঙর্থক দিকে তিনি সহজাত ধারণাবাদকে খণ্ডন করছেন। সহজাত এই যে সহজাত ধারণাবাদ দুটো দিক থেকে বিভক্ত হয়ে পড়েছে। একটা সরল সহজাত ধারণাবাদ, আর একটা মার্জিত সহজাত বা জটিল সহজাত ধারণাবাদ। কি বলছি? সহজাত ধারণাবাদের দুটো তত্ত্ব রয়েছে। একটি সরল সহজাত ধারণাবাদ, আর একটা মার্জিত, বা এটাকে আমরা বলতে পারি কি জটিল সহজাত ধারণাবাদ। জটিল সহজাত ধারণাবাদ। তাহলে দেখো, তিনি এই দুই প্রকার ধারণাবাদকেই তিনি খণ্ডন করছেন। অর্থাৎ সরল সহজাত ধারণাবাদকেও লক খণ্ডন করছেন, আর জটিল সহজাত ধারণাবাদকেও লক খণ্ডন করছেন। সরল সহজাত ধারণাবাদ, এদের সমর্থকেরা হলেন কার্পেন্টার, ঠিক আছে। সরল সহজাত ধারণাবাদের সমর্থক কার্পেন্টার, সাউথ প্রমুখ দার্শনিকগণ এদের মতবাদগুলোকেও লক খণ্ডন করছেন। আর মার্জিত বা জটিল সহজাত ধারণাবাদ এর সমর্থকেরা হলেন কারা? প্লেটোনিক দার্শনিকেরা। প্লেটোনিক দার্শনিক। তো এদের প্লেটোনিক যে দার্শনিক, এদের মধ্যে একজন হচ্ছেন মোর, ঠিক আছে, একজন হচ্ছেন মোর ক্লেভারওয়েল, তাহলে মোর ক্লেভারওয়েল এরা মার্জিত বা জটিল সহজাত ধারণাবাদের কথা বলেছেন। এদের বক্তব্যকেও লক একেবারে খণ্ডন করছেন। আর কার্পেন্টার, সাউথ এরা যে সরল সহজাত ধারণাবাদের কথা বলেছেন, তাদেরও মতবাদকে লক খণ্ডন করছেন। এক কথায় লক সরল আর জটিল উভয় ধারণাবাদকেই তিনি একেবারে নাকচ করে দিচ্ছেন, ঠিক আছে। দিয়ে সদর্থক অংশে গ্রন্থের তিনি নিজ মতকে প্রতিষ্ঠা করছেন, ওকে। লকের জ্ঞানতত্ত্বের যে ইতিবাচক দিক রয়েছে, সেই ইতিবাচক দিকের আলোচনায় লক বলছেন যে মানুষ জন্মের সময়, মানুষ যখন জন্মায় অর্থাৎ একটা শিশু, তার মনে কোনো রকম রেখাপাত থাকে না। তার মনটা থাকে কেমন? একেবারে একটি অলিখিত সাদা কাগজের মতো।
যেমন দেখো এই বোর্ডের এইখানটা কিছুই লেখা নেই, ঠিক এরকম একটি অলিখিত কোরা কাগজের মতো মানুষের মন জন্মের সময় থাকে। তাই জন্ম প্রদত্তভাবে মানুষের মনে কোনো পাপ, হিংসা, দেশ এগুলো থাকে না। মানুষের মন একেবারে অলিখিত সাদা কাগজের মতো থাকে, যাকে বলা হয় টাবুলা রোজা। ওকে, তাহলে মানুষ যখন জন্মাচ্ছে, লকের জ্ঞানতত্ত্বের সদর্থক অংশে লক বলছেন যে জন্মের সময় মানুষের মনটা কেমন থাকে? টাবুলা রোজা, অর্থাৎ অলিখিত সাদা কাগজ। তাহলে মানুষের মন যদি সাদা অলিখিত কাগজ থাকে, তাহলে তার মনে রেখাপাতটা হয় কি করে? সেক্ষেত্রে তিনি বলছেন এই অলিখিত সাদা কাগজ যে মন, সেই মনে দুটো প্রক্রিয়ায়, দুটো পথ ধরে আমাদের মনে সমস্ত কিছু অভিজ্ঞতার সঞ্চার হয়, আমাদের মনে নলেজগুলো হয়। কিভাবে? মাইন্ড, এক্ষেত্রে তিনি বলছেন দুটি পথ ধরে আমাদের মনে, অর্থাৎ অলিখিত সাদা কাগজের উপর, আচ্ছা সরি, হ্যাঁ স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, সাদা কাগজ। তাহলে আমাদের মনের উপর দুটো প্রক্রিয়ায়, দুটো পথ ধরে, প্রক্রিয়া বলবো না, দুটো পথ ধরে আমাদের মনে, অর্থাৎ অলিখিত পেপারের উপর কিছু লিখিত হয়, অভিজ্ঞতার সঞ্চার হয়। তো সেই দুটি পথ কি? একটাকে তিনি বলছেন সেন্সেশন। সেন্সেশন মানে কি? সংবেদন। আরেকটিকে তিনি বলছেন রিফ্লেকশন, যাকে বলতে পারি অন্তবেদন। ঠিক আছে, তাহলে দুটো পথ, একটা পথটার নাম হচ্ছে সেন্সেশন, আর একটা পথের নাম হচ্ছে রিফ্লেকশন, অন্তবেদন আর সংবেদন। এই দুটো পথ বেয়ে আমাদের অলিখিত সাদা কাগজের উপরে লিখিত হয়। ঠিক আছে, তো সংবেদন আসলে কি? সংবেদন হচ্ছে, সংবেদনটা হয় কি দিয়ে না, আমাদের যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে, এই বাহ্য ইন্দ্রিয়গুলো থেকে আমাদের মনে একটা কি যায়? প্রাথমিক অনুভবের বোধ যায়। সেই প্রাথমিক অনুভব, যে যার কোনো অর্থ নেই, মিনিং নেই, বিশেষণ নেই, এরম একটা যে প্রাথমিক অনুভব, সেই অনুভবটাই হচ্ছে আসলে সেন্সেশন। এগুলো আমাদের বাহ্য যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমাদের মনে যায়। আর অন্তবেদনের মাধ্যমে কি হয়? আমাদের অন্তজগতের কিছু বিষয়, যেমন কি বলবো, আমাদের মনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, এই যে বিষয়গুলো, এইগুলো অন্তবেদনের মাধ্যমে আমাদের মনে যায়। ঠিক আছে, এই সংবেদন আর অন্তবেদন, এই দুটি পদ বেয়ে যখন আমাদের মনে কিছু যায়, সেগুলো মন, সেই সময় যখন মন এগুলোকে গ্রহণ করছে, তখন কিন্তু মন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর যে বিষয়গুলো আমাদের মনে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অবিশ্লেষিত এবং অমার্জিত ধারণা রূপে থাকে।
আরেকবার কথাটা বলি, সংবেদন আর অন্তবেদন এর মাধ্যমে আমাদের মনে যা কিছু যাচ্ছে সেইগুলোকে মন যখন প্রথম গ্রহণ করছে তখন মন কিন্তু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে, আর যে বিষয়গুলো মনে যাচ্ছে সেই বিষয়গুলো কেমন থাকে? অবিশ্লেষিত এবং অপরিমার্জিত অবস্থায় থাকে। পরবর্তী স্তরে মন কি হয়? সক্রিয় হয়ে ওঠে এবং সেই অবিশ্লেষিত এবং অপরিমার্জিত বিষয়টাকে কি করে? বিশ্লেষিত আর পরিমার্জিত রূপ দেয়। ওকে, তাহলে সংবেদন আর অন্তবেদন এর মাধ্যমে আমাদের যে বিষয়গুলো মনে যাচ্ছে, মন যখন সক্রিয় হয়ে ওঠে তখন সেই বিষয়কে মন কি করে? বিশ্লেষিত আর পরিমার্জিত ধারণায় রূপান্তর করে। এই প্রসঙ্গটা থেকে তোমাদের ইউজিসি নেট এক্সামে যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নটা হচ্ছে, খাতায় নোট করে নিতে পারো তোমরা। According to whom to start with mind is a clean state. ওকে, তাহলে according to whom to start with mind is a clean state, তাহলে to start with mind is a clean state, মন শুরুতেই কি থাকে? একেবারে ক্লিন থাকে, ঠিক আছে, পরিষ্কার, একদম অলিখিত থাকে, যেটাকে আমরা কি বলতে পারি? টাবুলা রোজা। এই প্রশ্নটা এসে থাকে। তাহলে এটা কার মত যে মানুষের মন অলিখিত সাদা কাগজের মতো থাকে? তো এর আনসার হবে কি? জন লকের মত এটা, ঠিক আছে, টাবুলা রোজা এই কথাটা বলেছেন জন লক। দ্বিতীয় কোশ্চেন দেখো, এখানটা দ্বিতীয় প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে দ্বিতীয়? দেয়ার দ্বিতীয় প্রশ্নটা দেখো, all knowledge according to Locke ঠিক আছে, all knowledge according to Locke comes through two way path। তাহলে according all knowledge according to law comes through two paths। তাহলে এটাও পরীক্ষাতে অনেক সময় আসে। লকের মতে সমস্ত নলেজ দুটো পথে আসে, সেই দুটো পথ কি? এর আনসার কি হবে দেখো, একটা হচ্ছে সেন্সেশন আর একটা হলো রিফ্লেকশন। ওকে, লকের মতে সমস্ত নলেজ দুটো পথ বেয়ে আমাদের
মনে আসে, অলিখিত সাদা কাগজের উপর লিখিত হয়, সেই দুটো পদ কি? একটা সেন্সেশন আর একটা হচ্ছে রিফ্লেকশন। ওকে, আর একটা প্রশ্ন এখান থেকে আসে, অ্যাকর্ডিং টু হোম উই নলেজ অনলি হোয়াট উই এক্সপেরিমেন্টস ইন সেন্সেশন অ্যান্ড রিফ্লেকশন। কি প্রশ্নটা বলছি? 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে according to whom we know only according to whom we know only experiments and reflection। ওকে, তাহলে according to whom we know only what experiments in sensation and reflection। তাহলে সেন্সেশন আর রিফ্লেকশনের মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা হয় সেটা কে বলেছেন? উক্তিটা কার? উক্তিটা হচ্ছেন জন লক। ওকে, তাহলে according to whom we know only what experiments in sensation and reflection। সেন্সেশন এবং রিফ্লেকশন এই দুটো কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে পাথওয়ে, ঠিক আছে, যার মাধ্যমে আমরা, লক বলছেন, আমাদের মনে নলেজগুলো অ্যাকুয়ার হয়। ওকে, এরপর আমরা লকের জ্ঞানতত্ত্বের যে বিষয়টা পড়ব, যে আমাদের মনে দুটো পদ পেয়ে যখন সেন্সেশন আর রিফ্লেকশনের মাধ্যমে আমাদের মনের মধ্যে যখন কিছু ধারণা যাচ্ছে এবং মন যখন সক্রিয় হচ্ছে, তখন মন কি করে? সেই ধারণাগুলোকে একেবারে পরিমার্জিত করে দেয়। যেটা অবিশ্লেষিত থাকে তাকে বিশ্লেষিত, আর যেটা অপরিমার্জিত থাকে তাকে পরিমার্জিত ধারণায় পরিণত করে। তো লক বলছেন সংবেদন আর অন্তবেদন এর মাধ্যমে আমাদের যে ধারণাগুলো হয়, যে ধারণাগুলো আমরা লাভ করছি, আইডিয়া, সেই ধারণাগুলোকে তিনি কি করছেন? দুটি ভাগে ভাগ করছেন। একটা সিম্পল আইডিয়া আর একটি কমপ্লেক্স আইডিয়া। সরল ধারণা আরেকটি হচ্ছে জটিল ধারণা। এবং এই সব দুটো ধারণাই কিসের মাধ্যমে হচ্ছে? দুটি পথ, একটা সেন্সেশন অ্যান্ড রিফ্লেকশন। ওকে, তাহলে লকের মতে সেন্সেশন আর রিফ্লেকশনের মাধ্যমে আমাদের দুই প্রকার ধারণা গঠিত হয়, একটা সরল ধারণা আর একটি হলো জটিল ধারণা। ওকে, লক বলছেন এই যে সরল যে ধারণা, এইগুলো সরল ধারণা আবার কি হয়? একটি মাত্র ইন্দ্রিয় পদ বেয়ে আসতে পারে, আবার একাধিক ইন্দ্রিয় পদ বেয়ে আসতে পারে। কেমন বিষয়টা? দেখো, এগুলো তো সবই কি হয়? এই ধারণাগুলো লক বলছেন
একটি মাত্র ইন্দ্রিয় দিয়ে আমাদের সরল ধারণা হতে পারে, আর একাধিক ইন্দ্রিয় দিয়ে হতে পারে। ওকে, একাধিক ইন্দ্রিয় দিয়েও হতে পারে সরল ধারণা। একটি মাত্র ইন্দ্রিয় দিয়ে যে ধারণাগুলো হয়, ধরো বললাম বর্ণের ধারণা, কোন একটা কিছু দেখলাম, তাহলে সেটা হবে কি দিয়ে? আমার চক্ষুর ইন্দ্রিয় দিয়ে। একটা শব্দের ধারণা, সেটা আমার কর্ণ দিয়ে হবে। তাহলে এগুলো সবই, এই যে সরল ধারণাগুলো যে বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে, সেগুলো কি হতে পারে? এক একটা ইন্দ্রিয়ের মাধ্যমে হতে পারে। ওকে, সব সাত জিহ্বার মাধ্যমে হতে পারে। তাহলে একটি মাত্র ইন্দ্রিয় দিয়ে কি কি হতে পারে? বর্ণ, শব্দ, গন্ধ, স্পর্শ, এইসবের যে ধারণাগুলো হয়, যে সরল ধারণাগুলো হয়, সেইগুলো হচ্ছে একক ইন্দ্রিয় পদবে আমাদের মধ্যে আসে। আর একটা কি? একাধিক ইন্দ্রিয় পদবে আসতে পারে। যেমন ধরো বিস্তৃতি, আকার। তাহলে আকারের ক্ষেত্রে কি হবে? আমাদের, আমি একটা কোনো কিছুকে স্পর্শ অর্থাৎ ত্বক ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করেও বলতে পারি যেটা ক্ষুদ্র আকারের, এটা বিশাল আকারের। আবার আমার চক্ষু দিয়ে দেখেও আমি বলতে পারি যেটা ক্ষুদ্র বৃহৎ আকারের। ঠিক আছে, ধরো গতির ক্ষেত্রে আমরা চক্ষু দিয়ে দেখেও বলতে পারি যে এর গতি বেশি, গতি কম, স্পর্শ করেও বুঝতে পারি। তাহলে একাধিক ইন্দ্রিয় দিয়ে এই ধারণাগুলো আমাদের হতে পারে। ঠিক আছে, যেমন কি বললাম, একাধিক ইন্দ্রিয় দিয়ে কি কি হতে পারে? গতি, বিস্তৃতি। আর একটি মাত্র ইন্দ্রিয় দিয়ে স্পর্শ, গন্ধ, স্বাদ, এইগুলো। ওকে, তাহলে একাধিক ইন্দ্রিয় বা একটি ইন্দ্রিয় যাই হোক না কেন, এগুলো সবই হচ্ছে আমাদের কি হয়? বাহ্য ইন্দ্রিয় দিয়ে হচ্ছে। তাহলে এই যে ধারণাগুলো তৈরি হচ্ছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে কি দিয়ে? সেন্সেশন। এই সেন্সেশন দিয়ে এই সব সরল ধারণাগুলো, সিম্পল আইডিয়াগুলো তৈরি হয়। লকের বক্তব্য। রিফ্লেকশনের মাধ্যমেও তো সরল ধারণা তৈরি হয়। রিফ্লেকশনের মাধ্যমে যে সরল ধারণা তৈরি হয়, সেটা দুটো দিক আছে, দুটো উপায় হতে পারে। একটা শুদ্ধ অন্তবেদনের মাধ্যমে সরল ধারণা গঠিত হতে পারে, আর একটা কি? সংবেদন আর অন্তবেদন, এই মিশ্রিত বা ঐক্যভাবে কি হতে পারে? সরল ধারণা তৈরি হতে পারে। কি বলছি? তাহলে সেন্সেশনের ক্ষেত্রে একটি মাত্র ইন্দ্রিয়, একাধিক ইন্দ্রিয় দিয়ে সরল ধারণা তৈরি হয়। আর যদি রিফ্লেকশন হয়, তাহলে দেখো রিফ্লেকশনের মাধ্যমেও তখন কি হয়? একটা শুদ্ধ অন্তবেদন, শুদ্ধ অন্তবেদন, আর একটা সংবেদন ও অন্তবেদন। এদের ঐক্য প্রয়োগে সরল ধারণা তৈরি হতে পারে। এটা কার কথা বলা হচ্ছে? না, এটা কিন্তু রিফ্লেকশন। ঠিক আছে, রিফ্লেকশনের মাধ্যমে সরল ধারণা দুটো উপায়ে হতে পারে। একটা শুদ্ধ অন্তবেদন, শুধুই অন্তবেদনের মাধ্যমে হতে পারে। আর একটা অন্তবেদন থাকবে, তার সাথে সংবেদনের ঐক্য প্রয়োগে হতে পারে। যেমন ধরো শুদ্ধ অন্তবেদন কোনটা? প্রত্যক্ষণ। এটা শুধুই অন্তবেদনের মাধ্যমে হয়। চিন্তন, থিঙ্কিং,
এখানে তো আমার সেন্সেশনের প্রয়োজন নেই চিন্তনের ক্ষেত্রে। তাহলে প্রত্যক্ষণ, চিন্তন, এইগুলো বিশ্বাস, এগুলো প্রত্যেকটা শুদ্ধ অন্তর্বেদনের মাধ্যমে সরল ধারণাকে তৈরি করে। আর একটা বিষয় রয়েছে, সংবেদন আর অন্তর্বেদন এদের ঐক্য প্রয়োগে হয়। যেমন ধরো সুখ, দুঃখ, ব্যথা, এইগুলো সব কি হয়, এখানে সংবেদন আর অন্তর্বেদন উভয়েরই ভূমিকা রয়েছে। ঠিক আছে, সুখ বাহ্যত কোনো একটা বিষয় থাকে, তার জন্য আমাদের অন্তর্বেদন, এবার বাহ্যত যে বিষয়, সেই বিষয় জন্য বা কোনো একটা ঘটনা, সেই ঘটনার জন্য আমার সুখ বা দুঃখ হলো। ঠিক আছে, তাহলে বিষয়টা বাহ্যত বলে সেখানে আমার সংবেদন ক্রিয়া করে, আর সুখ বা দুঃখের অনুভবটা আমার কোথায় হয়, মনে, সেখানে অন্তর্বেদন ক্রিয়া করে। তাহলে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা এইগুলো শুধুমাত্র শুদ্ধ অন্তর্বেদনের মাধ্যমে হতে পারে না, এখানে সংবেদনেরও ভূমিকা স্বীকার করতে হবে। কিন্তু প্রত্যক্ষণ, চিন্তন, বিশ্বাস এইগুলোর ক্ষেত্রে কোনো সংবেদনের আবশ্যিকতা নেই, এখানে শুধুমাত্র শুদ্ধ অন্তর্বেদনের মাধ্যমেই এগুলোকে আমরা গঠন করতে পারি। তাহলে লকের মতে সেন্সেশন দিয়েও সরল ধারণা তৈরি হয়, রিফ্লেকশন দিয়েও সরল ধারণা তৈরি হয়ে থাকে। লক বলছেন যে সেন্সেশন আর রিফ্লেকশনের মাধ্যমে আমাদের কি তৈরি হলো, সিম্পল আইডিয়া, সরল ধারণা। সরল ধারণাগুলো আসলে কি, এমন ধারণা যে ধারণাগুলি অবিশ্লেষিত ও অপরিমার্জিত। তাহলে সেন্সেশন আর রিফ্লেকশনের মাধ্যমে আমাদের মনে যে সরল ধারণাগুলো তৈরি হচ্ছে, সেই সরল ধারণাটা আসলে কি না, লক বলছেন সরল ধারণা হলো সেই ধারণা যেখানে বা যে ধারণাগুলো আমাদের মনে অবিশ্লেষিত আর অপরিমার্জিত অবস্থায় থেকে যায়। কোথায় থাকে তাহলে, এগুলো আমাদের মনে থেকে যায়। এই অবিশ্লেষিত, অপরিমার্জিত অর্থাৎ সরল ধারণাগুলোকে মন কিভাবে গ্রহণ করে, নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে, নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে। ওকে, এর পরেই মনে সক্রিয়তা আসে। ঠিক আছে, তখন সরল ধারণাগুলোকে মন সক্রিয়ভাবে কি রূপ দেয় না, বিশ্লেষিত আর পরিমার্জিত ধারণায় পরিণত করে। কখন করে, নিষ্ক্রিয় অবস্থায় নয়। নিষ্ক্রিয় অবস্থায় মন ধারণাগুলোকে গ্রহণ করছে, তাহলে মন এইগুলোকে যখন বিশ্লেষিত আর পরিমার্জিত অবস্থায় রূপ দিচ্ছে, তখন মন কিন্তু সক্রিয় থাকে। ঠিক আছে, মন সক্রিয়ভাবে সরল ধারণাগুলোকে জটিল ধারণায় পরিণত করে। ওকে, তো এখানে যে প্রশ্নটা আসতে পারে বা হয় সাধারণত পরীক্ষায়, যে দেয়ার আর হাউ মেনি আইডিয়া ইন লকস থিওরি অফ নলেজ। কি বলছি প্রশ্নটা দেখো, আমাদের হয়তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। দেয়ার আর হাউ মেনি idea
there are how many idea in the Locke's theory of knowledge? আনসার কি হবে? হাউ মেনি আইডিয়া লক অ্যাকসেপ্ট, লক কত ধরনের আইডিয়াকে অ্যাকসেপ্ট করছে? আনসার ট্রু। সিম্পল আইডিয়া, কমপ্লেক্স আইডিয়া, ওকে, সরল ধারণা এবং জটিল ধারণা, ঠিক আছে। জটিল ধারণার ক্ষেত্রে তাহলে সেই ধারণা, এবার আসো দেখো, জটিল ধারণা হলো সেই ধারণা যেগুলো বিশ্লেষিত এবং পরিমার্জিত রূপ গ্রহণ করে, এবং এটাকে কে করে না সক্রিয় মন এটাকে করে। লক বলছেন এই জটিল ধারণাগুলো যে গঠিত হয়, সরল ধারণাগুলোকে নিয়ে যে জটিল ধারণা গঠিত হয়, এটা তিনটে প্রক্রিয়াতে কমপ্লেক্স আইডিয়া তৈরি হয়। কি সেই তিনটে প্রক্রিয়া? দেখো, কমপ্লেক্স ধারণা গঠিত হয় তিনটে প্রক্রিয়ার মাধ্যমে। কি কি? একটা হচ্ছে সংযুক্তিকরণ, ঠিক আছে, একটা সম্বন্ধীকরণ, আরেকটি হলো বিমূর্তিকরণ, ঠিক আছে। সংযুক্তিকরণ কম্বিনেশন, ইংরেজিতে বললে রিলেশন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ওকে, এই তিনটি প্রসেসে লক বলছেন, এই তিনটি প্রসেসে কম্বিনেশন, রিলেশন, অ্যাবস্ট্রাকশন, এই তিনটি প্রসেসে সরল ধারণাগুলো জটিল ধারণায় পরিণত হয়। অর্থাৎ মনে যে ধারণাগুলো অবিশ্লেষিত, অপরিমার্জিত অবস্থায় থাকে, সেগুলো ধীরে ধীরে কি পরিণত হয়? মার্জিত আর বিশ্লেষিত ধারণা, অর্থাৎ জটিল ধারণায় পরিণত হয় এই তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। দেখো, সংযুক্তিকরণ কি? অনেকগুলো সরল ধারণাকে নিয়ে একটা যুক্ত করে একটা জটিল ধারণা তৈরি হওয়া। যেমন আমি বললাম কমলা লেবু, তাহলে কমলা লেবুর ধারণাটা একটি জটিল ধারণা। কেন না, কমলা লেবুর ধারণাটা গঠন করতে গেলে তার আকার, তার বর্ণ, তার স্বাদ, এই সব যে সরল ধারণাগুলো রয়েছে, এই সরল ধারণাগুলোকে সংযুক্তিকরণ, কম্বিনেশন করলে তবেই কমলা লেবুর ধারণাটি তৈরি হবে, ঠিক আছে। তাহলে কমলা লেবুর ধারণাটি যে তৈরি হয় সেটা হচ্ছে সংযুক্তিকরণ বা কম্বিনেশনের মাধ্যমে। সম্বন্ধীকরণটা কি? এক বা একাধিক সরল ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে ওটা সংযুক্ত করে তৈরি হচ্ছে, আর এখানে এক বা একাধিক সরল ধারণার মধ্যে সংযুক্তিকরণ, অর্থাৎ এই সম্বন্ধীকরণ, সম্বন্ধ স্থাপন করে একটি ধারণা তৈরি হয়। যেমন ধরো বললাম রাজা রানী বা পিতা পুত্র, তাহলে আমাকে পিতার নলেজও আমাকে থাকতে হবে, পুত্রের জ্ঞানও আমার থাকতে হবে, তবেই কিন্তু আমার পিতা পুত্রের জটিল ধারণাটা তৈরি হবে। তাহলে রাজাকে বাদ দিয়েও রানীর কথা ধারণা করা যাবে না, রানীকে বাদ দিয়েও যদি রাজার কথা ধারণা না করা যায়, তাহলেই বলবো যে রাজা রানী এই ধারণা, এই দুটো ধারণা, রাজা এবং রানী, এই দুটো ধারণার মধ্যে কি রয়েছে? সম্বন্ধ রয়েছে। তবেই তো রাজা বললে রানীর কথা ভাবছি,
রানী বললে রাজার কথা ভাবছি, পিতা বললে পুত্রের কথা, পুত্র বললে পিতার কথা, যেহেতু দুটো ধারণার মধ্যে রিলেশন রয়েছে। ওকে, তাহলে সম্বন্ধীকরণের মাধ্যমেও কি হয়, জটিল ধারণা তৈরি হয়। তারপর দেখো বিমূর্তিকরণ, অ্যাবস্ট্রাকশন। বিমূর্তিকরণটা কেমন? ধরো এক জাতীয় অনেক যে বস্তু বা প্রাণী রয়েছে, তাহলে তাদের মধ্যে বিমূর্তিকরণের মাধ্যমে যদি আমরা একটা সামান্য বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করতে পারি। ধরো আমি বললাম যে কুকুর, গরু, গাধা, ভেড়া, এরকম বিভিন্ন রকমের প্রাণীর কথা আমি বললাম। এই প্রাণীগুলোর মধ্যে কি রয়েছে, একটা সাধারণ বৈশিষ্ট্য কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি, এবং সেটা অবশ্যই বিমূর্ত। কিন্তু সেটা কি? প্রাণী, এরা প্রত্যেকেই প্রাণী। ওকে, তাহলে এই সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ প্রাণিত্ব, এটার দ্বারা আমরা কিন্তু কি করতে পারি, ধারণা তৈরি করতে পারছি। তাহলে এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্তকরণ। এর মাধ্যমেও জটিল ধারণাকে আমরা কিন্তু অ্যাকোয়ার করতে পারি। আরেকটি বক্তব্যের মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করব, এবং আর দু তিনটে মতো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে জটিল ধারণাকে লক তিনটি ভাগে ভাগ করছেন। লকের মতে জটিল ধারণা তিন প্রকার। একটা প্রত্যংশ, বা বিকার, মোডস। একটা হচ্ছে সম্বন্ধ, রিলেশন, আর আরেকটি হলো সাবস্ট্যান্স। দ্রব্য। ওকে, লকের মতে জটিল ধারণা হচ্ছে তিন প্রকার: মুডস, রিলেশন, সাবস্ট্যান্স। এখান থেকে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এটা খাতায় তোমরা লিখে রাখতে পারো, যে লকের মতে জটিল ধারণা, কমপ্লেক্স আইডিয়া কয় প্রকার? তাহলে সেটা হবে মোডস, প্রত্যংশ, রিলেশন এবং। ক্লাসের একেবারে পরিশেষে আমরা আরও কতকগুলি প্রশ্ন, যেগুলো ইউজিসি নেট সেট পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন, সেগুলোকে নিয়ে আমরা একটু আলোকপাত করি। আমরা ক্লাসের যে আলোচনা করেছি তার মাঝেও আমি কিছু প্রশ্নের কথা বলেছি, এবং একেবারে পরিশেষে ক্লাস ভিত্তিতে, ক্লাসের উপর বেস্ড করে আমি আরও কয়েকটি প্রশ্নের কথা তোমাদের বলছি। এগুলো তোমরা খাতায় লিখে রেখো। লক সাজেস্ট দ্যাট দ্য আইডিয়া অফ সাবস্ট্যান্স ইজ অ্যান আইডিয়া। লক মনে করছেন কি, দ্য আইডিয়া অফ সাবস্ট্যান্স, সাবস্ট্যান্সের আইডিয়াটা আসলে কোন ধরনের আইডিয়া? এটা একেবারে কিন্তু কমপ্লেক্স আইডিয়া। কমপ্লেক্স আইডিয়া কেন না? আমরা ক্লাসে দেখলাম কমপ্লেক্স আইডিয়াকে তিনটে ভাগে ভাগ করা যায়: একটা মোডস, একটা সাবস্ট্যান্স, একটা রিলেশন। তাহলে আইডিয়া অফ সাবস্ট্যান্স, এটি হচ্ছে কমপ্লেক্স আইডিয়া। প্রশ্নটা এরকম হতে পারে, দ্য আইডিয়া অফ মোডস, এটা কি ধারণা? কমপ্লেক্স আইডিয়া। প্রশ্নটা আবার এইভাবে হতে পারে যে লক সাজেস্ট দ্যাট দ্য আইডিয়া অফ রিলেশন, এটাও কোন ধরনের ধারণা? কমপ্লেক্স আইডিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, লক সাজেস্ট দ্যাট দ্য মাইন্ড নোনস ডিরেক্টলি দ্য। লক মনে করছেন যে মন আমাদের ডাইরেক্টলি
গ্রহণ করে। কি গ্রহণ করে? অবজেক্টগুলোকে গ্রহণ করে কি না, কোনো অবজেক্টকে গ্রহণ করে না। মন যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে আইডিয়া অফ অ্যান অবজেক্ট। বাহ্য জগতের কোনো অবজেক্টকে মন কিন্তু ডিরেক্টলি জানতে পারে না। বাহ্য জগতের আইডিয়াগুলোকে মন কিন্তু জানতে পারে। এটা খুব ভালো কোশ্চেন। পরবর্তী প্রশ্নটা দেখো, অ্যাকর্ডিং টু লক কমপ্লেক্স আইডিয়া ইজ ম্যাড বাই। কমপ্লেক্স আইডিয়াগুলো তৈরি হয় কিসের দ্বারা? কমপ্লেক্স আইডিয়াগুলো গঠিত হয় তিনটি প্রসেসে। কি কি? একটা কম্বিনেশন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে, কম্বিনেশন, অ্যাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে সম্বন্ধীকরণ বা রিলেশন। ওকে, এই তিনটি প্রসেসে কমপ্লেক্স আইডিয়াগুলো গঠিত হয়। পরবর্তী দেখো, অ্যাকর্ডিং টু লক দেয়ার আর হাউ মেনি টাইপস অফ কমপ্লেক্স আইডিয়া। এটা আগেও আমি বললাম যে কমপ্লেক্স আইডিয়াগুলো কয় প্রকার? 3 প্রকার। কি কি? মোডস, রিলেশন, ঠিক আছে, আর একটা সাবস্ট্যান্স। ঠিক আছে, সাবস্ট্যান্স। ওকে, তাহলে আমরা ক্লাসের একেবারে পরিশেষে কিছু প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়েও আমরা আমাদের ক্লাসের আলোচনা থেকে প্রশ্নগুলো কেমন হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করলাম। ঠিক আছে, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার